আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইবা ক্যান্ডিডেটগণ, বিশেষত 44তম বিসিএসের জন্য যারা ভাইবার প্রস্তুতি নিচ্ছেন তাদের জ্ঞাতার্থে আমি অবগত করছি যে আপনারা এবারের ভাইবা বোর্ডে আপনারা জানেন যে আগামী 22 তারিখ থেকে 44তম বিসিএসের ভাইবা কার্যক্রম শুরু হতে যাচ্ছে এবং এবার পিএসসি বরাবরের যে ঐতিহ্য যে প্রথমে জেনারেল ক্যাডার দিয়ে ভাইবাটা শুরু হয়, মাঝখানে বোথ ক্যাডার, শেষের দিকে টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডারে ভাইবা হয়। বাট এবারের ভাইবাটা হচ্ছে প্রথমে টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার দিয়ে। তো আমি ইতোপূর্বে আপনাদেরকে যে ভিডিওগুলো দিয়েছিলাম যে সাম্প্রতিক বাংলাদেশ আন্তর্জাতিক থেকে কোন কোন টপিক পড়বেন, আজকে আমি সাজেশন আকারে আপনাদেরকে যেগুলো বলবো যে আপনি ক্যাডার রিলেটেড আপনারা যে ক্যাডার যেটি ফার্স্ট চয়েস দিয়ে থাকেন বিসিএস ফরেন অ্যাফেয়ার্স, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, কাস্টমস, এক্সাইজ অ্যান্ড এক্সাইজ, ট্যাক্সেশন, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, কিংবা আপনার হেলথ ক্যাডার কিংবা আপনার যেটি এডুকেশন ক্যাডার যেগুলো দিয়ে থাকেন, এগুলোটা থেকে আপনাকে কী ধরনের প্রশ্ন করতে পারে। তো খুব সংক্ষেপে আমি আপনাদেরকে, এটা হচ্ছে আমার একটা ভাইবা সাজেশন। এই ভাইবা সাজেশন হচ্ছে ক্যাডার রিলেটেড কী প্রশ্ন হতে পারে, বাংলাদেশ থেকে কী প্রশ্ন হতে পারে, আন্তর্জাতিক থেকে কী প্রশ্ন হতে পারে, সংবিধান থেকে কী প্রশ্ন হতে পারে, এগুলো রিলেটেড আমি একটা ভাইবা সাজেশন করেছি। এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে সংক্ষেপে বলবো যে আপনি কি কি প্রশ্ন সম্মুখীন হতে পারেন, সংক্ষেপে আমি তার একটি ধারণা দেবো আপনাদেরকে। তো প্রথমে আমি বলবো যে বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, এই ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার থেকে আপনাকে কী ধরনের প্রশ্ন করতে পারে। তো আপনারা জানেন যে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, খুবই সংক্ষেপে আমি বলবো, এটি নিয়ে অনেক কথা হয়েছে। ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার থেকে আপনাকে প্রশ্নগুলো বাংলাতে করতে পারে, ইংলিশেও করতে পারে। আপনাকে যে সবসময় ইংলিশে প্রশ্ন করবে তেমন না, তবে অধিকাংশ ক্ষেত্রে আপনাকে ইংলিশে প্রশ্ন করার একটা প্রবণতা থাকে। কেননা এই সার্ভিসের যে চাকরিটি, সেই চাকরিটি মূলত আপনার ইংরেজিতে আপনাকে কমিউনিকেট করতে হবে, যেহেতু এটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কাজে আপনার এই সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। তো বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের জন্য আমি যে ভাইবা সাজেশনটা করেছি আমি আপনাকে জাস্ট পড়ে শোনাচ্ছি, এত ডিটেল আমি আপনাকে বলতে পারবো না। নাম্বার 1 ক্লাস যেটি ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের যে 1 নম্বর ক্লাসে আমার ভাইবা স্টুডেন্টকে যেটি পড়ে বা সাজেশন যেটি দিয়েছি, সেটা হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে কেন আপনি ফার্স্ট চয়েস হিসেবে রাখছেন, অর্থাৎ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার কেন আপনার ফার্স্ট চয়েস। সেকেন্ড হচ্ছে যে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার হায়ারার্কিটা বলেন, সেটি আপনার মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং মিশন ইন অ্যাব্রোড। এরপরে ফরেন পলিসি কি, ডিপ্লোমেসি কি, ফরেন পলিসি ডিপ্লোমেসির মধ্যে ডিফারেন্সটা কি। এরপর আর্টিকেল 25 অফ বাংলাদেশ কনস্টিটিউশন, ডিপ্লোম্যাটিক ফাংশনস, প্রিভিলেজেস এবং ইমিউনিটিস, পার্সোনা নন গ্রাটা। তারপরে কনসুলেট কি, হাই কমিশন কি, হাই কমিশনার, অ্যাম্বাসেডরের মধ্যে পার্থক্য কি, ট্র্যাক 1, ট্র্যাক 2, ট্র্যাক 3 ডিপ্লোমেসি বা ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি, ইম্পর্টেন্ট বিভিন্ন কনভেনশনগুলো লাইক ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস ইন 1961। এরপরে হচ্ছে আপনার জেনোসাইড কনভেনশন, এরপরে আপনার জেনেভা কনভেনশন, এরপরে কনভেনশন অন দি এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন, যেটা সিডো। বাংলাদেশ ইন্ডিয়া যে চুক্তিগুলো আছে, আরও বিভিন্ন চুক্তিগুলো আছে, লেটার অফ ইন্টেন্ট, তারপরে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এগ্রিমেন্ট, অ্যাকর্ড, কন্ট্রাক্ট, ট্রিটি এবং কনভেনশনের মধ্যে ডিফারেন্স, সানশাইন পলিসি, ওয়ান চায়না পলিসি, ট্রুম্যান ডকট্রিন, ইন্ডিয়া ডকট্রিন, মনরো ডকট্রিন, লুকিস্ট পলিসি। তারপরে আপনার সেটি হচ্ছে বিভিন্ন ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের আপনার মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং আপনার যেটি হোম ইন অ্যাব্রোড বা মিশন ইন অ্যাব্রোড, সেখানে আপনার এন্ট্রি পোস্ট কি, হাইস্ট পোস্ট কি, বিভিন্ন কূটনীতি, বিশেষ করে ওল ফোরিয়ার ডিপ্লোমেসি, অ্যাডহক ডিপ্লোমেসি, ডেপ ট্র্যাপ ডিপ্লোমেসি, চেকবুক ডিপ্লোমেসি, ইকোনমিক ডিপ্লোমেসি খুব ইম্পর্টেন্ট, কমার্শিয়াল ডিপ্লোমেসি, রিপার্টেশন কি, এক্সট্রাডিশন কি, কোয়ালিটিজ অফ অ্যান আইডিয়াল ডিপ্লোমেট কি কি, ডিজোর ডিফ্যাক্টো রিকগনাইজেশন কি কি, জিএসপি প্লাসের ডিফারেন্সটা কি, স্যাংশন এবং এম্বার্গোর মধ্যে ডিফারেন্সটা কি, বাংলাদেশের ফরেন পলিসিটা কি, ফরেন পলিসির বৈশিষ্ট্যটা কি। এরপর বিভিন্ন ইম্পর্টেন্ট অর্গানাইজেশন লাইক ইউনাইটেড নেশনস, যেগুলোর সাথে বাংলাদেশের সরাসরি যোগসূত্রতা আছে, ইউনাইটেড নেশনস, ওয়াইসি, ন্যাম, সার্ক, ব্রিক্স, ইউরোপিয়ান ইউনিয়ন, G7, G20, D8, ন্যাটো। কিছু পলিটিক্যাল টার্ম আছে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। তারপরে কিছু সংস্থা আছে, বিশেষ করে যে আপনি কোয়ারিলেটারাল সিকিউরিটি ডায়ালগ, অকাস, টিপস, টিকফা, বিভিন্ন দেশের ফরেন মিনিস্টার যারা আছে তাদের টাইটেলগুলো, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট কি, সিটমল কি, করিডোর কি, এগুলো হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার একেবারে বেসিক প্রশ্ন। এরপরে আপনাকে কিছু প্রশ্ন করতে পারে যে আপনাকে অ্যানালাইটিক্যাল প্রশ্ন, যে ফরেন সার্ভিসে আপনি আসতে চাচ্ছেন, আপনাকে কেন আমরা ফরেন সার্ভিসে নিয়োগ দিব বা কেন আপনাকে আমরা সুপারিশ করব।
এরপরে আপনি পররাষ্ট্র ক্যাডারে আসলে আপনি কী ভ্যালু অ্যাড করবেন, ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার কেন আপনার ফার্স্ট চয়েস, বাংলাদেশে কীভাবে আপনি রিপ্রেজেন্ট করবেন, বাংলাদেশের কোন দিকগুলো বিদেশে হাইলাইট করবেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কী রোল প্লে করবেন, বাংলাদেশের লেবার মার্কেট এক্সটেনশনে আপনি কী রোল প্লে করবেন, বাংলাদেশের যে ট্যুরিস্ট আকর্ষণে আপনি কী রোল প্লে করবেন, বাংলাদেশের গ্রহণযোগ্যতা বিশ্বে বৃদ্ধিতে কী রোল প্লে করবেন, ইকোনমিক ডিপ্লোমেসিকে কেন আধুনিক কূটনীতির কলিজা বলা হয়। মনে করেন যে আপনাকে আমরা ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে নিয়োগ দিলাম, বিদেশে বাংলাদেশের যে ইকোনমিক ইন্টারেস্ট রক্ষার্থে আপনি কী রোল প্লে করবেন। মনে করেন যে আমরা ফরেন ডেলিগেট, আমাদেরকে আপনি কনভিন্স করেন কেন আমরা বাংলাদেশে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করব। এরপর বাংলাদেশের যে বিদ্যমান যে পররাষ্ট্রনীতি এটি যুগোপযোগী কিনা, ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালিস টুয়ার্ডস নান, এই পররাষ্ট্রনীতি বাংলাদেশের জন্য কতটা বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার্থে ভূমিকা রাখছে। তারপর ইন দ্য টার্ম অফ জিও পলিটিক্স বাংলাদেশ ইজ বিং গিভেন ইম্পর্টেন্স ডে বাই ডে, মেক আস আন্ডারস্ট্যান্ড। এরপরে এখানে জিজ্ঞেস করতে পারছি হোয়াট ক্যান অথবা হোয়াট শুড বাংলাদেশ ডু টু রিজলভ দ্য রোহিঙ্গা ক্রাইসিস। এরপরে আরও অনেক কিছু বিষয় আছে যেগুলো আপনাকে অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন করতে পারে। বুঝতে পারছি না, অসংখ্য প্রশ্ন এখানে। তারপরে আমি জাস্ট কয়েকটা বলছি, যেমন আপনার প্যালেস্টাইন ক্রাইসিস যেটি হচ্ছে, রোহিঙ্গা নিয়ে হচ্ছে, রাশিয়া ইউক্রেন যেটা হচ্ছে, এটা সিরিয়ান সংকট, এগুলো আপনার যে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে যারা ফার্স্ট হয় তাদেরকে বেশি প্রশ্ন করতে পারে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জগুলো কী কী, বৈশ্বিক রাজনীতির কোন দিকগুলো বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ তৈরি করতেছে, বাংলাদেশের জাতীয় স্বার্থ কী কী আছে ইউরোপিয়ান ইউনিয়নে, আমেরিকাতে, চায়নাতে, রাশিয়াতে, এরকম প্রশ্ন করতে পারে। এরপর টু স্টেটস থিওরি কি, টু নেশনস থিওরি কি, ওয়ান কান্ট্রি টু পলিসিসটা কি, আমরা আপনাকে কেন ফরেন সার্ভিসে নিয়োগ দিব, আপনার সাথে আপনার ক্যাডার, আপনার যে ফার্স্ট চয়েস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের সাথে আপনার সাবজেক্টের রিলেশনটা কোন জায়গায়, এটা আপনাকে প্রশ্ন করতে পারে। দ্বিতীয় যে ক্যাডারটি আসে সেটি হচ্ছে বিসিএস অ্যাডমিন ক্যাডার। এই বিসিএস অ্যাডমিন ক্যাডার থেকে আপনাকে যে প্রশ্নগুলো করতে পারে বলে আমি মনে করি, প্রথমত আপনার অ্যাডমিন ক্যাডারের যে জায়গাটি সেটি হলো যে আপনাকে কেন আপনি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার ফার্স্ট চয়েস দিয়েছেন, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার হায়ারার্কিটা কি, ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন এবং সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, এরপরে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে, অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি সম্পর্কে, পিএটিসি সম্পর্কে, সিআরপিসি পেনাল কোডের মধ্যে পার্থক্য কি, মোবাইল কোড কি, ম্যাজিস্ট্রেসির মধ্যে পার্থক্য কি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মধ্যে পার্থক্য কি, কাস্ট কি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড, এনডিসি, এডিসি, ডিসি, ডিভিশনাল কমিশনার, সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি। এরপরে আপনার যেটি থানা উপজেলার মধ্যে পার্থক্য কি, টেকনোক্রেট মন্ত্রী কি, বা আমলাতন্ত্র এবং আমলা কারা, ব্যুরোক্রেট কারা বা ব্যুরোক্রেসি কি, গুড গভর্নেন্স ডিটেল, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল নিয়ে, লোকাল গভর্নমেন্ট, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে ডিটেল প্রশ্ন করতে পারে। তারপরে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার নিয়ে প্রশ্ন করতে পারে আপনাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ যে স্বচ্ছতা, অ্যাডমিনিস্ট্রেটিভ জবাবদিহিতা, একজন আইডিয়াল ব্যুরোক্রেটের কী কী গুণাবলী থাকা দরকার, একজন আইডিয়াল অ্যাডমিনিস্ট্রেটরের কী কী গুণাবলী থাকা দরকার, ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বলতে কী বোঝায়, ডিসির বিকল্প নামগুলো কী কী, উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে ডিটেল জিজ্ঞাসা করতে পারে আপনাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসেন্ট্রালাইজেশনটা কি, এটা আপনাকে প্রশ্ন করতে পারে, কমিশন কি, কমিশনার কারা, কমিশনার এবং কমিশনের মধ্যে ডিফারেন্স কি, রুল অফ লটা কি, করাপশনটা কি, কেন হয় করাপশনটা, তারপরে করাপশনের সাথে ডেভেলপমেন্ট রিলেশনস কি, ডিসিএসপি সম্পর্ক কি, ক্ষমতা কর্তৃত্বের মধ্যে পার্থক্য কি, নিকার কি, এনইসি কি এবং আপনার একনেক কি, এটা প্রায় জিজ্ঞাসা করে। ইউনো এসিল্যান্ড সম্পর্ক জিজ্ঞাসা করতে পারে। মব এবং ক্রাউডের মধ্যে পার্থক্য কি জিজ্ঞাসা করতে পারে। 144 কি, 144 ধারা কি, এটা আপনাকে জিজ্ঞাসা করতে পারে। তারপরে আপনার কারফিউ কি, এটা আপনাকে জিজ্ঞাসা করতে পারে। এরপরে সংবিধানের 59 এবং 60 অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন করতে পারে। তারপরে আপনার স্থানীয় সরকার এবং স্থানীয় প্রশাসন নিয়ে প্রশ্ন করতে পারে, তাদের টায়ারগুলো নিয়ে জিজ্ঞাসা করতে পারে। এরপরে আপনার যেটি হতে পারে সেটি হচ্ছে যেটি রুলস অ্যান্ড রেগুলেশন ডিফারেন্স কি, এরপর ইউএনও ডিসি এদের কাজটা কি, তারপরে ডিসি এবং এনবিআর এর কর আদায়ের মধ্যে পার্থক্য কি। অনেক প্রশ্ন আছে, দেখতে পাচ্ছি না আমি কোনটা রেখে কোনটা বলবো, জাস্ট উল্লেখযোগ্য যেগুলো বলছি প্রশাসনের, মাঠ প্রশাসনের চ্যালেঞ্জগুলো কী কী, প্রশাসনের কাজের চ্যালেঞ্জগুলো কী কী, জনবান্ধব প্রশাসন বলতে কী বুঝেন, তারপরে হচ্ছে আপনাকে প্রশাসনে এসে আপনি কী করবেন, প্রশাসনে আপনাকে নিয়োগ দিলে আপনি কী ভ্যালু অ্যাড করবেন, আপনাকে কেন আমরা প্রশাসনে নিয়োগ দেবো, প্রশাসনের কাজের চ্যালেঞ্জগুলো কী কী, মূল চ্যালেঞ্জটা কী, আপনাকে ইউন হিসাবে ডিসি হিসাবে দায়িত্ব দিলে অমুক উপজেলায় নিয়োগপ্রাপ্ত হলে, অমুক জেলায় নিয়োগপ্রাপ্ত হলে আপনি কী কী উল্লেখযোগ্য কাজ করবেন, এভাবে আপনাকে প্রশ্ন করতে পারে। 3 নম্বর যেটা উল্লেখযোগ্য ক্যাডার সেটা হচ্ছে যে আপনার বিশেষ পুলিশ ক্যাডার। এই পুলিশ ক্যাডার নিয়ে আপনাকে যে প্রশ্নগুলো করতে পারে সেটা হচ্ছে যে যেমন আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশ কি,
তারপরে আছে আপনাকে জনসেবা 999 এর রোলটা কি, সাইবার ক্রাইম কি, তারপরে ক্রাইম সিনটা কি, রেঞ্জ পুলিশ, ডিস্ট্রিক্ট পুলিশ, সার্কেল পুলিশ নিয়ে প্রশ্ন করতে পারে। পুলিশের সাথে অ্যাডমিনিস্ট্রেশনের কোনো দ্বন্দ্ব আছে কিনা, জনগণের আস্থা অর্জনে পুলিশের কি দায়িত্বটি পালন করা উচিত, বা কিভাবে পুলিশের রিফরমেশনটা কেমন প্রত্যাশা করেন। আপনি কি মনে করেন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে পুলিশের যে বর্তমান কর্মকাণ্ড এটি প্রশ্নবিদ্ধ, আপনাকে জিজ্ঞাসা করতে পারে। পুলিশ কারো যুগোপযোগী করতে কিংবা 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের কি কি চ্যালেঞ্জ আনা, মানে কি কি পরিবর্তন দরকার বলে আপনি মনে করেন। পুলিশের এবং প্রশাসনের মধ্যে সম্পর্কটা কেমন হওয়া উচিত, পুলিশের সাথে জনগণের সম্পর্ক কেমন হওয়া উচিত, পুলিশের কাজের সীমাবদ্ধতা কি কি, পুলিশে এবং প্রশাসনের বিরাজমান সমস্যাগুলো কি কি, পুলিশ ব্রিটিশ পুলিশ এবং বর্তমান পুলিশের মধ্যে পার্থক্য কি, পুলিশ সম্পর্কে আপনার মতামত কি, জনগণের আস্থা অর্জনে পুলিশের কোন দিকগুলো পরিবর্তন দরকার, পুলিশ এবং জনগণের মধ্যকার সম্পর্ক কেমন হওয়া উচিত আপনি কি মনে করেন। পুলিশকে বলা হয় জনগণের বন্ধু, পুলিশকে আসলে জনগণের বন্ধু, পুলিশের কয়েকটি ইতিবাচক নেতিবাচক দিক বলেন, পুলিশ একটি দেশের উন্নয়নে কী ভূমিকা রাখতে পারে। জাস্ট অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্নগুলো আমি আপনাকে বলছি। এরপরে আপনাকে যেটি প্রশ্ন করতে পারে, পুলিশ সম্পর্কে আরও কিছু প্রশ্ন করতে পারি, বিশেষ করে পুলিশকে কেন আপনি ফার্স্ট চয়েস হিসাবে রাখছেন, পুলিশ ক্যাডার হায়ারার্কিটাকে, বিশেষ করে মেট্রোপলিটন পুলিশ, ডিস্ট্রিক্ট পুলিশ বা রেঞ্জ পুলিশ, তারপরে হচ্ছে আপনার সিআরপিসি পেনাল কোড, পুলিশ অ্যাক্ট, তারপরে পুলিশ রেগুলেশনস বেঙ্গল, আমলযোগ্য এবং অমলযোগ্য অপরাধ, মুক্তিযুদ্ধ পুলিশের রোলটা কী ছিল, শান্তিরক্ষা মিশনে পুলিশের ভূমিকাটা কী, বিট পুলিশিং কী, কমিউনিটি পুলিশিংটা কী, এরপর স্মার্ট পুলিশিংটা কী, এসপিএস, ডিআইজি, আইজির কাজটা কী, সোয়াট, র্যাব, এসপিবিএন সম্পর্কে, এরপর পুলিশের এন্ট্রি পোস্ট, হাইস্ট পোস্ট কী কী, পুলিশের বিভিন্ন পুরস্কারগুলো কী কী, পুলিশের মনোগ্রাম সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে। মানে এক কথায় বলা যাবে না কি প্রশ্ন করতে পারে, তবে আপনাকে আমি যে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, পুলিশ ক্যাডার এবং ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের উল্লেখযোগ্য যে প্রশ্নগুলোর কথা বলছি, এগুলো আমার ভাইবার স্টুডেন্টদেরকে আমি সাজেশন আকারে তাদেরকে পড়াই। আপনাদেরকেও বলছি যে এগুলো যদি আপনি ভালো করে একটু দেখে যান, তাহলে আশা করছি আপনি প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। ভাইবা বোর্ডে প্রশ্ন কমন পাবে এটা নিশ্চিত করে বলা যাবে না, কিন্তু এই টপিকগুলো যদি আপনি ভালো করে পড়েন, আশা করছি আপনি উত্তর দিতে সক্ষম হবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।